মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত। বাংলাদেশের মুল্লাদের যে দৌড়, এটা কিন্তু মসজিদ পর্যন্ত। মসজিদের বাইরে আসলে তারা ওভাবে কিছু করতে পারে না। তাদের যত চিল্লা পাল্লা, যত ধ্যান ধারণা, যত চিন্তা চেতনা, সবকিছু ওই মসজিদকে কেন্দ্র করে। মসজিদের বাইরে গিয়ে অনেক কিছু করা সম্ভব সেটা তারা জানে না। গত 2 সপ্তাহের বিভিন্ন বিষয় পর্যালোচনা করার পর আমার এখন বলতে হচ্ছে, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির দৌড় পাকিস্তান, তুর্কি, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত, এবং এদের দালালি করা। দৌড় যদি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, চীনের সাথে, তুর্কির সাথে, কিংবা হোয়াটএভার যে কোনো রাষ্ট্রের সাথে, পাকিস্তানের সাথে তারা যদি সমতার সম্পর্ক করতো, কিংবা বাংলাদেশের মানুষের জন্য, কিংবা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিভিন্ন বিষয়ের জন্য তারা সুযোগ সুবিধা কিংবা সুফল বয়ে আনতে পারতো, সেক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হতে পারতো, কিংবা বাংলাদেশের মানুষ তাদেরকে বিশ্বাস করত। কিন্তু তারা যে ক্ষমতায় থাকার বিনিময়ে কিংবা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবার জন্য বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিচ্ছে প্রতিনিয়ত, বাংলাদেশের স্বার্থ বিরোধী বিভিন্ন ধরনের চুক্তি, সমঝোতা, স্মারকে স্বাক্ষর করছে, এগুলো দেখার পর আসলে বলতে বাধ্য হচ্ছি, বিএনপির দৌড় মার্কিন, চীন, তুর্কি, পাকিস্তান এ পর্যন্তই, এবং এদের দালালি করা, এদের সাথে যে সুসম্পর্কের মাধ্যমে কিংবা এদের কাছে গিয়ে বাংলাদেশের স্বার্থ উদ্ধার করা, এ ধরনের কোনো চিন্তা বিএনপির মধ্যে নাই। তাদের চিন্তা একটাই, কিভাবে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু বিক্রির মাধ্যমে দীর্ঘমেয়াদী ক্ষমতার মসনদে থাকা যায়। জনাব তারেক রহমান তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন। আমাদের অনেকের ধারণা ছিল তারেক রহমান লন্ডন থেকে ফিরে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি একটা শক্তিশালী অবস্থান নেবেন, তিনি বাংলাদেশ পন্থী কাজ করবেন, তিনি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবেন। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের মধ্যে ওই ধরনের কোনো চিন্তা চেতনা নাই। তিনি আসলে কাকে দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, কাকে দিয়ে প্রভাবিত হচ্ছেন, আসলে এখন আমরা বুঝতে পারছি না। আদৌ বিএনপি সরকার পরিচালনা করছে, নাকি আড়াল থেকে সেনাবাহিনী পরিচালনা করছে, নাকি আড়াল থেকে অন্য কোনো ছায়া সরকার পরিচালনা করছে, নাকি ডিপ স্টেট, নাকি আইএসআই, নাকি সিআইএ? এখানে অনেক প্রশ্ন আসতে পারে। কিন্তু বিএনপির সাম্প্রতিক যেই সব কর্মযজ্ঞ, যে ধরনের বিভিন্ন চুক্তি, সমঝোতা, স্মারকের স্বাক্ষর করছে, সেগুলো দেখার পর আমি না, শুধুমাত্র কেউ বলতে পারবে না বিএনপি বাংলাদেশপন্থী কোনো একটা দল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন পূর্বে বাংলাদেশে আসলো, সীমান্তে পাচার রোধে, মাদক পাচার রোধে একটা সমঝোতা স্মারকে স্বাক্ষর করলো, অথচ যেই সব দেশের সীমান্তবর্তী কোনো সম্পর্ক নাই কিংবা তাদের সাথে সীমান্ত ভাগাভাগি করে না, সেই সব দেশের সাথে এ ধরনের কোনো চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষর করার কোনো প্রশ্নই আসে না। এটা হয় না, এটা কোনো আইনের মধ্যে পড়ে না, কিংবা কোনো ডিপ্লোমেসির একটা পার্ট এটা হইতে পারে না। বিএনপি সেটা করে ফেলেছে। মার্কিন দালাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতে গেল, সেখানে হয়তো কোনো আশানুরূপ ফলাফল পায়নি। এরপর গেল চীনে গিয়ে হয়তো সেখানে কোনো একটা পেয়েছে, কিছু একটা জেনেছে, সেটা আবার তাকে সাবমিট করতে হবে তার প্রভুদের কাছে, ইউএসএ। সেখানে গেল, চলতেছে। এইদিকে শুনতেছি সালাউদ্দিন আহমেদ আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আবার থাইল্যান্ডে গিয়েছেন অনানুষ্ঠানিক ভাবে। অর্থাৎ তিনি যে থাইল্যান্ডে গিয়েছেন এটা কেউ জানে না, সরকারের কোনো দফতরে কোনো কিছু নাই, অর্থাৎ সম্পূর্ণ আড়ালে তিনি থাইল্যান্ডে গিয়েছেন। কার সাথে বৈঠক করেছেন সেটা আমরা জানি না। পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন, সেটা আমরা যতটুকু জানতে পেরেছি এটা একটা গোয়েন্দা তথ্য আদান প্রদান চুক্তি, এটা কোনো সমঝোতা স্মারকের চুক্তি ছিল না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব, তিনি আবার দেখলাম মার্কিন জ্বালানি মন্ত্রীর সাথে বাংলাদেশের যে জ্বালানি সহায়তা চুক্তি সেটা স্বাক্ষর করলেন। এভাবেই চলতেছে, মানে একটার পর একটা চুক্তি স্বাক্ষর করা হচ্ছে। এই চুক্তিগুলা কি কোনোভাবে বাংলাদেশের মানুষের পক্ষে আসছে? মানে এই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষ কি কোনোভাবে উপকৃত হবে? এভাবেই চলতেছে বাংলাদেশ। অথচ বাংলাদেশটাকে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটা দুর্বিষহ সময় অপেক্ষা করছে। আগামী বাজেটের পর আপনাদের উপর দিয়ে যে কি যাবে আপনারা ধারণা করতে পারবেন না। কয়েকটা সংবাদ আমি আপনাদেরকে দেখাই, কালের কণ্ঠ করেছে। ভিক্ষুক বাস্তুহীন ছাড়া করের কূপে সবাই, কর দিতে হবে 1 টাকার সম্পদের উত্তরাধিকারী কেউ যদি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে 1 টাকা মূল্যের সম্পদ পান, ওই সম্পদের কর দিতে হবে। আর এই আইন হতে যাচ্ছে, আসছে বাজেটে। এটি বাস্তবায়িত হলে পথের ভিখারি আর বাস্তুহীন ছাড়া যিনি এই সম্পদের অধিকারী হবেন তাকেই কর দিতে হবে। তবে ভিক্ষুকও যদি বাবার উত্তরাধিকার হিসেবে অত্যন্ত 1 টাকার বেশি সম্পদ পান, ভিক্ষুক হলেও তিনি মাফ পাবেন না। শুধুমাত্র বাস্তুহীন এবং পথের ভিখারি ছাড়া সবাইকে কর দিতে হবে। যদি ভিক্ষুকও তার পিতার কাছ থেকে 1 টাকা সমমূল্যের অর্থ পায়, সম্পত্তির মালিকানা পায়, সেই ক্ষেত্রে তাকে কর দিতে হবে। অর্থাৎ বাদ যাবে না একটি শিশু। বাংলাদেশের সকল পর্যায়ের প্রান্তিক মানুষ যারা আছেন, আপনাদের প্রত্যেককেই করের আওতাভুক্ত করা হবে, যেটা স্বাধীনতার পর কখনো করা হয়নি। কারণ বর্তমান সরকারের অর্থ নাই, তারা ব্যাংকে অতিরিক্ত টাকা ছাপিয়ে বাংলাদেশের মানুষকে টাকা দিচ্ছে, ঋণ দিচ্ছে, সহায়তা করছে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিয়ত নতুন নতুন টাকা ছাপানো হচ্ছে, যার কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি খুব শীঘ্রই দেখা দেবে, ডলারের দাম বাড়বে, আপনাদের জীবন জীবিকায় কতটা আঘাত হানবে আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। কি ধরনের পরিস্থিতি আগামী দিনে আপনাদের জন্য অপেক্ষা করছে। আসছে বাজেট। ইউনূস সরকার পরবর্তী 2 বছরের জন্য করের বোঝা চাপিয়ে গেছে
বছর ব্যবধানে কর বাড়বে 52% পর্যন্ত। ছাড়ের ফাঁদে ফেলে সাধারণ করদাতার ঘাড়ে করের বোঝা। মানে যাদেরকে কর দিতে হতো না আগে, যারা ফুটপাতে বিজনেস করতো, বাইকার, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ, সকল পর্যায়ের যারা খেটে খাওয়া মেহনতি শ্রমিক, তাদেরকেও করের আওতাভুক্ত করা হয়েছে। এটা স্বাধীনতার পর বাংলাদেশে কখনো করা হয়নি। আপনারা তো ফেসিস্টকে হটিয়ে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় এনেছেন। নির্বাচিত সরকার আপনাদের উপর করের বোঝা চাপিয়ে দিবে, এটা তো আপনাদের সাদরে গ্রহণ করা উচিত। গ্রহণ করেন আপনারা, এটা আপনাদের জন্য ভালো। রাষ্ট্রের সকল নিয়ম কানুন রীতিনীতি আপনারা মেনে চলবেন, এটা তো অবশ্যই একটা সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা চাই বাংলাদেশ সভ্য হোক, বিএনপির নেতৃত্বে হোক, আমরা সেটা দেখতে চাই। কিন্তু এই যে অতিরিক্ত করের বোঝা আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কি আপনারা সামাল দিতে পারবেন? প্রশ্নটা রেখে গেলাম। আসছে বাজেটে কর, বাইকে 110 সিসি পর্যন্ত অগ্রিম কর নেই। দেশে নিবন্ধিত মোটর বাইক 48,70,780টি। মোটর বাইকে কর 111 থেকে 125 সিসির ক্ষেত্রে 2000 টাকা বাৎসরিক, 126 থেকে 165 সিসির ক্ষেত্রে 5000 টাকা বাৎসরিক, 165 সিসির বেশি হলে 10,000 টাকা। আর ব্যাটারি অটো রিক্সার কর, দেশে অটো রিক্সার সংখ্যা অন্তত 50 লাখ। সিটি কর্পোরেশন এলাকায় বছরে কর 5000 টাকা, ইউনিয়নের ক্ষেত্রে কর 1000 টাকা। বাইকের চাকা ঘুরলেই কর, ব্যাটারি চালিত অটো রিক্সা আসছে করের আওতায়। বাংলাদেশের বাইকার শ্রেণী, বাংলাদেশের যে বিভিন্ন বিভাগীয় শহর, এই শহরগুলোতে অনেকে জীবন জীবিকা নির্বাহ করে বাইক চালানোর মাধ্যমে, রাইড শেয়ার করে, পাঠা, উবার, এগুলাতে তারা রাইড শেয়ার করে। রাইড শেয়ারের মাধ্যমে তাদের পরিবার পরিজনের ব্যয় মেটানো, জীবন জীবিকা পরিচালনা করা, সন্তানের স্কুলের ফিস, পরিবার চালানো, বাবা মায়ের চিকিৎসার অর্থ যোগান দেওয়া, সবকিছু কিন্তু এই বাইক চালানোর মাধ্যমে তারা করে থাকে। মাসিক তারা হয়তো বা 30 থেকে 35-40 হাজার টাকার মতো ইনকাম করে, অনেকেই ক্ষেত্র বিশেষে 15,000 20,000 টাকা হয়। এখন এই মানুষগুলাকে যখন করের আওতাভুক্ত করবেন, এদের জীবন জীবিকা কিন্তু থমকে যাবে। সো বুঝতে পারছেন, এই পাকিস্তান প্রেমী সরকার সবকিছুতে পাকিস্তানকে টেনে নিয়ে আসে। শিক্ষামন্ত্রী বলে পাকিস্তান শিক্ষার জন্য রোল মডেল, পাকিস্তান শিক্ষা খাতে অনেক অগ্রসর হয়েছে। আমি বুঝি না পাকিস্তান কিভাবে, কোন প্রেক্ষাপটে, কোন আঙ্গিকে, কোন দিক দিয়ে বাংলাদেশের থেকে শিক্ষা ব্যবস্থায় উন্নত, আমার মাথায় আসে না। আমি পাকিস্তানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দেখে সেটা খুঁজে বের করতে পারিনি। শিক্ষামন্ত্রী মিলন সাহেব বারবার বলছে পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনা করতে যাওয়া উচিত। এদিকে টুকু সাহেব, আমাদের জ্বালানি মন্ত্রী, তিনি বলতেছেন বিনিয়োগ আনতে পাকিস্তানের মডেল অনুকরণ করবে বাংলাদেশ, অনুসরণ করবে বাংলাদেশ। পাকিস্তানে কি আদৌ কোনো বিনিয়োগ আসে? পাকিস্তানে কি IMF ঋণ দেয়? পাকিস্তান হচ্ছে একটা আপাদমস্তক ভিক্ষুকদের রাষ্ট্র। পাকিস্তান ভিক্ষা করে রাষ্ট্র পরিচালনা করে। আপনারা পাকিস্তানের মডেল অনুসরণ করতে চান, তাহলে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশ আগামী দিনে পাকিস্তানের দিকে আগাচ্ছে বললে ভুল হবে। অলরেডি পাকিস্তানের পথেই চলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের রিজার্ভ নাকি 34 বিলিয়ন মার্কিন ডলার শুনলাম, আমি দেখলাম একটা সংবাদে, কিন্তু আমার বিশ্বাস হয় না। এই মুহূর্তে রিজার্ভ আদৌ আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যাই হোক, এই দেশটা ধীরে ধীরে পাকিস্তানের দিকে আগাচ্ছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর বেশি কিছু বলার নাই, ফিরতে হলে সংগ্রাম করে ফিরতে হবে, লড়াই করেই ফিরতে হবে। কেউ ডেকে এনে মসনদে বসিয়ে দেবে না, কেউ ডেকে এনে প্রেক্ষাপট সৃষ্টি করে দেবে না, কেউ ডেকে এনে সুসংগঠিত করে দেবে না। আশা করি যারা বুঝার তারা বুঝেছেন, আর যারা বুঝার না তারা বুঝবেনও না। ভালো থাকবেন, ধন্যবাদ।